সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মডিফায়ার্স প্র্যাকটিস করব। এই টপিকটা তোমাদের অনেকের কাছেই কঠিন মনে হয়। তার জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করার চেষ্টা করো। তাহলে তুমি অনেক মডিফায়ার্স কিভাবে সহজে বসানো যায় সেটা বুঝতে পারবে। তো দেখো, এই মডিফায়ার্সটা প্র্যাকটিস করার জন্য আজকে আমরা যে প্রশ্নটা আমাদের সামনে রেখেছি, এটা কিন্তু রাজশাহী বোর্ডে 2025 সালের পরীক্ষায় আসা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পুরোটা সলভ করব। তো চলো আর দেরি না করে তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে বলা হয়েছে বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স। তার মানে দেখো, বাংলাদেশের মধ্য দিয়ে কি হয়েছে? শত নদী বয়ে গিয়েছে, এরকমটা বোঝানো হয়েছে। ঠিক আছে, কারণ আমাদের দেশের উপর দিয়ে তো অনেক নদী গিয়েছে, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো এরপরে দেখো, একটা ব্ল্যাঙ্কস রয়েছে পরবর্তী বাক্যের শুরুতে। এখানে কি বলেছে? ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তার মানে নাউনটা কোনটা? এই যে রিভার্স, এইটার আগে একটা ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক আমাদেরকে বসাতে বলেছে। তো দেখো, আমরা একটু পড়ি এবং বুঝি। রিভার্স আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ। তার মানে রিভার বা নদীগুলো কি? সর্বশক্তিমান আল্লাহর কি? গিফট। তো এখন কথা হচ্ছে, কোন নদীগুলো? এই যে প্রথম সেন্টেন্সে যে নদীগুলোর কথা বলা হয়েছে এগুলোই তো, তাই না? এই নদীগুলোই তো সৃষ্টিকর্তার গিফট বা উপহার। তাহলে এইটার ইংরেজি কি? এই ইংরেজি কিন্তু দিস। ঠিক আছে, এইগুলো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো THESE, দিস। তাহলে এটা ডেমনস্ট্রেটিভের কাজও করছে এবং এই রিভার ওয়ার্ডটাকে মডিফাইও করছে। আমার কথা হচ্ছে, আমরা এমনভাবে বুঝবো, সব থেকে সহজে কিভাবে বোঝা যায় সেইভাবে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে পরীক্ষার হলে যেয়ে আমরা সহজে অ্যান্সারগুলো বের করতে পারবো। ঠিক আছে, তো আমি আশা করব এই প্রথম অ্যান্সারটা তোমরা বুঝেছো। তারপরে দেখো কি বলেছে, দে প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তার মানে তারা খুব গুরুত্বপূর্ণ একটা রোল বা ভূমিকা পালন করে ইন আওয়ার, এরপর একটা ব্ল্যাঙ্কস রয়েছে ড্যাশ, এরপর রয়েছে ইকোনমি। তো তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কোন অর্থনীতিতে? তোমাকে অবশ্যই প্রথমত চিন্তা করতে হবে আমাদের যেই জাতীয় অর্থনীতি সেটাতে। ঠিক আছে, বা আমাদের দেশের অভ্যন্তরীণ যে অর্থনীতি সেটাতে। তাহলে দেখো, জাতীয় ইংরেজি কি? আমার মনে হয় তোমরা সবাই জানো, ন্যাশনাল মানে কিন্তু জাতীয়। এখন তুমি যদি চাও, এখানে কিন্তু তুমি ডোমেস্টিক একটা ওয়ার্ড রয়েছে সেটাও বসাতে পারো। তো আমি এখানে ন্যাশনাল দিয়েই মোটামুটি কাজ হয়ে যাচ্ছে বিধায় আর অন্য কিছু বসাচ্ছি না। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের জাতীয় অর্থনীতিতে। তাহলে দেখো, এই যে নাউনটা ইকোনমি, এটার আগে বসে কিন্তু মডিফাই করানোটা হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো কি হচ্ছে, বলছে দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স। তার মানে সেখানে কি রয়েছে? শত শত বড় এবং ছোট নদী রয়েছে ইন ড্যাশ কান্ট্রি। তো দেখো, এখানে যেহেতু একটা ব্ল্যাঙ্কস রয়েছে আর বলেছে আমাদেরকে যে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন তুমি চিন্তা করো, এই যে কান্ট্রি বা দেশের কথা বলা হলো, শত শত নদী রয়েছে, এখানে তো আমাদের দেশের কথাই বলা হচ্ছে, তাই না? তাহলে আমাদের ইংরেজি কি? আমাদের ইংরেজি কিন্তু আওয়ার। আবার দেখো, আওয়ার কিন্তু একটা পজেসিভ, যে আওয়ার, দিয়ার। ঠিক আছে, এরকম। তো আওয়ার যেহেতু পজেসিভ এবং এটা এই কান্ট্রি ওয়ার্ডটাকে মডিফাই করছে, তাহলে আমার কিন্তু কন্ডিশনটা ফুলফিল হয়ে গেল এবং আমার অ্যান্সারও হয়ে গেল, মিনিংও সঠিক রইল। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, দ্য বিগ রিভার্স মানে বড় নদী, ফ্লো, এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে ড্যাশ। এখানে কি বলেছে? ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো দেখো, বড় বড় নদীগুলো ফ্লো হয় ড্যাশ। আর তারপরে আমরা একটু পুরোটা সেন্টেন্স পড়ে নিই, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে কি ধরনের অ্যান্সার এখানে চাওয়া হচ্ছে। এখানে বলেছে বাট বা কিন্তু স্মল ওয়ান্স মানে ছোট নদীগুলো ফ্লো অনলি শুধুমাত্র তখনই প্রবাহিত হয় কখন? ডিউরিং দ্য রেইনি সিজন, মানে শুধু বৃষ্টির সময়ই তারা প্রবাহিত হয়, এরকমটা এখানে বলা হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা হচ্ছে শুধুমাত্র বৃষ্টির সিজনে, তাহলে আরেকটা কি? অবশ্যই সারা বছর ধরে প্রবাহিত হয়, তাই না? বড় বড় নদীগুলো, কারণ ওইগুলো তো খুব সহজে আসলে শুকায় না, এই কারণে। তাহলে দেখো, সারা বছর ধরে, এটার ইংরেজিটা যদি আমি এখানে বসাতে পারি, তাহলে যেহেতু একের অধিক বা দুইয়ের অধিক শব্দ দরকার হচ্ছে, তার মানে একটা ফ্রেজ হচ্ছে। আবার যেহেতু একটা সময়সীমা উল্লেখ করছে,
তাহলে এটা অ্যাডভার্বিয়াল এর কাজও করে দিচ্ছে। তো সারা বছর ধরে এটার ইংরেজি করতে পারলেই কিন্তু আমার কাজ শেষ। এর ইংরেজি হচ্ছে, দেখো আমি এখানে বসাতে পারি যে অল দ্য ইয়ার রাউন্ড। ঠিক আছে, এইটা বসাতে পারলেই কিন্তু কাজ হয়ে গেল। দেখো অল দ্য ইয়ার রাউন্ড মানে সারা বছর ধরে। তার মানে বড় নদীগুলো সারা বছর ধরে প্রবাহিত হয়, কিন্তু ছোটগুলো শুধুমাত্র বৃষ্টির সময়ে প্রবাহিত হয়। কারণ যেহেতু বৃষ্টির সময় প্রচুর পানির চাপ বেড়ে যায়, তখন বড় বড় নদীগুলো থেকে পানি আস্তে আস্তে ছোট ছোট নদীগুলোকেও ভরে ফেলে, এবং তখন ওগুলোতেও কি হয়, পানির প্রবাহ বা স্রোত থাকে। তারপর দেখো কি বলেছে যে আওয়ার রিভার্স বা আমাদের যে নদীগুলো আর অফ গ্রেট ইউজ, তার মানে সেগুলোর অনেক উপকারিতা রয়েছে, অ্যান্ড ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টু আস, মানে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি বলছে, দে আর একটা ব্ল্যাঙ্কস রয়েছে, ড্যাশ বলেছে প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্বটা কোনটা, রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। তার মানে হচ্ছে এগুলো রিলেটেড বা জড়িত কিসের সাথে, আমাদের অর্থনীতি এবং আমাদের দেশের উন্নতি বা উন্নয়নের সাথে। এখন দেখো, যেহেতু বলেছে ভার্বকে মডিফাই করতে হবে, তাহলে আমি যদি এরকম চিন্তা করি যে তারা জড়িত, তারা কিভাবে জড়িত সেইটা বললেই কিন্তু আমার এই ভার্বটা মডিফাই হয়ে যাচ্ছে। তো তারা কিভাবে জড়িত হতে পারে, তারা কিন্তু গভীরভাবে জড়িত, তাই না? কারণ নদীর অনেক গুরুত্ব রয়েছে, এটা আমরা সবাই জানি, কাজেই এটার একটা গভীর সম্পৃক্ততা রয়েছে। তো গভীর ইংরেজি কি, বা গভীর ভাবে ইংরেজি কি? গভীর ইংরেজি হচ্ছে ডিপ, আর গভীর ভাবে যদি আমার ইংরেজি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিন্তু লিখতে পারি ডিপলি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ডিপলি। তো তারা গভীরভাবে জড়িত, এটা বসালেই কিন্তু আমার অ্যান্সার হয়ে গিয়েছে। তারপর দেখো কি বলছে, দিজ রিভার্স বা এই নদীগুলো আর সোর্সেস অফ কমিউনিকেশন, মানে যোগাযোগ, ওয়েলথ বা সম্পদ, অ্যান্ড প্রপার্টি। ওয়েলথ অ্যান্ড প্রপার্টি মানে মোটামুটি একই জিনিস, অ্যান্ড এনার্জি বা শক্তি, অ্যান্ড ফিশ বা মাছ। তো এই জিনিসগুলোর সোর্স হচ্ছে কোনটা, এই নদীগুলো। তারপরে দেখো কি বলেছে যে অল দ্য রিভার্স মানে সকল নদী প্লে এ ড্যাশ, এফ নাম্বারের ব্ল্যাঙ্কস রয়েছে, এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, এই যে রোল যেটা, এই নাউনটাকে মডিফাই করতে বলেছে ইন আওয়ার, এরপর আরেকটা ব্ল্যাঙ্কস রয়েছে ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ টু রিমডিফাই দ্য নাউন সিস্টেম, মানে অনেক বড় একটা বাক্য। তো আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। তারা রাখে, হ্যাঁ, বা পালন করে, কি পালন করে, একটা রোল বা ভূমিকা। তাহলে তুমি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে এটা কি ধরনের ভূমিকা রাখে ভাই, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থে কিন্তু আমরা একটা ওয়ার্ড অনেক বেশি ব্যবহার করি, এটা হচ্ছে ভাইটাল। বারবার আমরা এটা ব্যবহার করি। তাহলে আমি এখানে ভাইটাল দিয়ে দিই, যে ভাইটাল রোল বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারা রাখে ইন আওয়ার, কিসের ক্ষেত্রে, ড্যাশ সিস্টেম। দেখো অনেক সময় আছে কি জানো, প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। তাহলে তারা কি সিস্টেমের মধ্যে গুরুত্বটা রাখে, আগের বাক্যেই দেখো বলা রয়েছে কমিউনিকেশন, ঠিক আছে? তো কমিউনিকেশন সিস্টেমে কিন্তু তারা ভূমিকা রাখতে পারে, কারণ নদীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে পণ্য সরবরাহ কিন্তু অনেক সময় করা হয়ে থাকে। তাহলে দেখো আমরা কিন্তু পরিবহন বা যোগাযোগ এই অর্থে এখানে দুইটা অ্যান্সার করতে পারি। একটা কি হতে পারে, একটা কিন্তু হতে পারে ট্রান্সপোর্ট। দেখো আমি এখানে লিখতে পারি ট্রান্সপোর্ট, অথবা তুমি চাইলে এই যে ওয়ার্ডটা রয়েছে কমিউনিকেশন, এটাও তুমি এখানে ব্যবহার কিন্তু করতে পারো। দেখো আমি এখানে কমিউনিকেশনও যদি লিখি আমার অ্যান্সারটা কিন্তু হবে, হবে না যে তা কিন্তু না। তাহলে এই পর্যন্ত কিন্তু আমার কাজ হয়ে গেল, যে তারা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে কোন ক্ষেত্রে, আমাদের পরিবহন বা যোগাযোগ ব্যবস্থায়, ঠিক আছে? এরপরে দেখো কি বলেছে যে উই ইউজ, মানে আমরা ব্যবহার করি, বোট, লঞ্চ, স্টিমার, এগুলো আমরা ব্যবহার করি। এরপর এইচ নাম্বারের ব্ল্যাঙ্কস, এখানে কি বলেছে আমাকে, যে ইউজ ইনফিনিটিভ। আমরা সবাই জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট একটা ফর্ম, এইটুকুই। তা আমাদেরকে বলেছে যে আমরা এগুলো ব্যবহার করি ড্যাশ গুডস, গুডস মানে কিন্তু মালামাল, থ্রু রিভারওয়ে মানে নদী পথে, হুইচ ইজ চিপার অ্যান্ড ইজিয়ার দেন ক্যারিং বাই ল্যান্ড ইন আওয়ার কান্ট্রি। তার মানে দেখো স্থল পথে মালামাল পরিবহন করার থেকে কিন্তু নদী পথে মালামাল পরিবহন করাটা সস্তা, এটা বলা হচ্ছে। তার মানে এর জন্য আমরা এগুলা ব্যবহার করি। তো কি জন্য ব্যবহার করি সেটা বসাই দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। এইখানেও দেখো প্রশ্নের মধ্যে অ্যান্সার রয়েছে ক্যারি করার জন্য। তাইলে তুমি কিন্তু চাইলে এখানে
টু দাও, যেহেতু ইনফিনিটিভ বলেছে, আর এরপরে তুমি কি করবা, কাজটা হচ্ছে ক্যারি করবা, তাহলে এখানে ক্যারি বসায় দাও, টু ক্যারি। অথবা তুমি যদি চাও তুমি কিন্তু এখানে টু ট্রান্সপোর্ট, একটু আগে আমরা যেটা বসালাম, ক্যারি করা ট্রান্সপোর্ট করা কিন্তু একই কথা, ঠিক আছে? এই দুইটা থেকে যে কোনো একটা বসাও, তাইলেই কিন্তু হয়ে গেল, মডিফিকেশন করা শেষ। এরপরে দেখো বলেছে মোর ওভার, মানে তার উপরে, পিপল, আই নাম্বার একটা ব্ল্যাঙ্কস রয়েছে, ড্যাশ, এখানে বলেছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ওই ওয়ার্ডের সাথে অবশ্যই আইএনজি যুক্ত থাকতে হবে এবং সেটাকে একটা অ্যাজেক্টিভের মতো কাজ করতে হবে, এরকম। তো এখানে বলেছে পিপল ড্যাশ বাই দ্য রিভার সাইড ক্যান আর্ন দিয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ। তার মানে তারা তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে, ক্যাচিং ফিশ মানে হচ্ছে মাছ ধরা, মাছ ধরার মাধ্যমে তাহলে তারা জীবিকা নির্বাহ করে থাকে। তো একটা জিনিস যেটা অনেক বোঝার ব্যাপার এখানে রয়েছে, সেটা হচ্ছে দেখো যে মানুষ যারা রিভার সাইডে কি করে, বাস করে, তাহলে বাস করা ইংরেজি কি, লিভ মানে হচ্ছে বাস করা, তাই না? তো সেই ক্ষেত্রে যেহেতু বলেছে পার্টিসিপল, তাহলে এর সাথে যদি আমরা একটা আইএনজি যুক্ত করি, দেখো লিভিং, তাহলে কিন্তু কাজ হয়ে গেল, যে লিভিং বাই দ্য রিভার সাইড মানে যারা নদীর পাড়ে থাকে তারা তাদের জীবিকা নির্বাহ করে কিসের মাধ্যমে, মাছ ধরার মাধ্যমে। এই পর্যন্ত শেষ। এরপরে দেখো কি বলেছে, দ্য সিল্ট, দেখো সিল্ট মানে কিন্তু পলি, হ্যাঁ, তো পলি কি হয়েছে, ড্যাশ, এখানে বলেছে ইউজ পাস্ট পার্টিসিপল। আমার মনে হয় তোমরা সবাই জানো পাস্ট পার্টিসিপল কোনটা, হ্যাঁ, যেমন গো, ওয়েন্ট, গন, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই না? টু পোস্ট মডিফাই দ্য নাউন, মানে নাউনের পরে বসে মডিফাই করতে বলেছে, এই সিল্টকে তার মানে মডিফাই করতে হবে। সিল্ট যেহেতু একটা নাউন, তাহলে এটাকে আমাকে মডিফাই করতে হবে অবশ্যই, যেহেতু পোস্ট মডিফাই মানে পরে বসে, এর জন্য গ্যাপটা পরে রয়েছে। এখানে বলেছে বাই দ্য রিভার ওয়াটার, ঠিক আছে, ইনক্রিজেস দ্য ফার্টিলিটি, মানে উর্বরতা বাড়ায় কিসের, আমাদের যে এগ্রিকালচারাল ল্যান্ডগুলো রয়েছে বা কৃষিভূমি রয়েছে সেগুলো। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, পলিমাটি কোনগুলো, এগুলো তো তোমরা সবাই কিন্তু জানো। পলিমাটি হচ্ছে যেগুলো কি এই স্রোতের মাধ্যমে ভেসে আসে, যে মাটিগুলো, এগুলো, তাহলে এগুলো আমাদের চাষাবাদের যে ভূমিগুলো রয়েছে এগুলোর উর্বরতা বাড়ায়, এটা এখানে বলা হচ্ছে। তো এইখানে তাহলে আমি কি করব, এই যে পলিমাটি, রিভার কি করে, এগুলোকে ক্যারি করে নিয়ে আসে, হ্যাঁ, বা নিয়ে আসে বা জমা করে, তাহলে এখানে কিন্তু আমি বেশ কয়েকটা অ্যান্সারই বসাতে পারি। তাহলে জমা করে, হ্যাঁ, ইডি কিন্তু অবশ্যই এখানে আমাকে যুক্ত করতে হবে। জমা করে ইংরেজি আমরা জানি ডিপোজিট, তাহলে ডিপোজিটের জন্য আমরা এখানে লিখতে পারি ডিপোজিটেড, যেহেতু পাস্ট পার্টিসিপল। আমি চাইলে এখানে কি লিখতে পারি, ব্রট লিখতে পারি, ব্রিং এর পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাই বলি না কেন সেটা লিখতে পারি। আবার চাইলে ক্যারিরও লিখতে পারি। প্রত্যেকটার মিনিং কিন্তু একই হচ্ছে, ঠিক আছে, মানে তুমি যেটাই বসাও না কেন সেটাই কিন্তু সঠিক হবে। যে ক্যারিড বাই দ্য রিভার, নদী যেগুলোকে বহন করে নিয়ে আসে, এগুলো ইনক্রিজেস বা বাড়িয়ে দেয় কোন জিনিসগুলোকে, ফার্টিলিটি বা উর্বরতা বাড়ায় আমাদের এগ্রিকালচারাল ল্যান্ডের, ঠিক আছে। কাজেই দেখো মানে কতটা সহজ, যদি তুমি জাস্ট কি করতে পারো, একটু বুঝে বুঝে এগুলো সলভ করতে পারো। তেমন কোনো আহামরি কোনো কিছুই না। তুমি যদি এইভাবে বুঝে বুঝে বাসায় প্র্যাকটিস করো, তুমি গ্রামার পার্টে অনেক মার্কস কিন্তু অর্জন করতে পারবে অন্যদের থেকে বেশি। তার কারণ হচ্ছে তুমি আগে থেকেই বুঝে যাচ্ছ যে বোর্ডের পরীক্ষাতে কোন আইটেমগুলো মানে বেশি ইম্পর্টেন্ট রুলসগুলোর মধ্যে। কারণ সব রুলস কিন্তু পরীক্ষাতে সমান গুরুত্বপূর্ণ নয়। বারবার যদি তুমি বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তুমি বোর্ড এক্সপার্ট অবশ্যই হতে পারবে। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।